জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করবে বিএনপি। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই শহীদদের ঋণ শোধ করতে চায়। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। কোনো ইস্যুতে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ায় জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বললেন প্রধান উপদেষ্টা। মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। পতিত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে বললেন নাহিদ ইসলাম। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। স্বৈরাচার বিদায় করে জাতিকে মুক্ত করায় জুলাই বিপ্লবের সফলতা বলছে জামায়াত। সংস্কার ছাড়া নির্বাচন না মানার ঘোষণা। কুষ্টিয়ার পদ্মা নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। 24 ঘন্টা বিতর্কের পর যুক্তরাষ্ট্রের উচ্চ কর সিনেটের অনুমোদন পেল কর ও ব্যয় সংক্রান্ত ট্রাম্পের কাঙ্ক্ষিত ডোমেস্টিক বিল। এবং কলম্বোয় 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 3টায়। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি মনস সাদাত। এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে উল্লেখ করে ঐক্য ধরে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের বর্তমান বাস্তবতায় সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনা করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নিত্য নতুন ইস্যু সামনে নিয়ে এলে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে বলেও মনে করেন তিনি। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত আলোচনা সভা ও আন্দোলনে শহীদদের পরিবারের স্বজনদের সম্মাননা প্রদানের বিশেষ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শহীদ পরিবারের স্বজনদের হাতে সম্মাননা তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দ্রুত বিচারের দাবি জানান। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। নতুন দেশ গড়ার সুযোগ কাজে লাগানোর তাগিদ দেন বিএনপি চেয়ারপারসন। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। উদ্বোধনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে মতানৈক্য থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো ইস্যুতে ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। রাজনৈতিক দলগুলোর সংখ্যানুপাতিক নির্বাচনের প্রস্তাব পুনর্বিবেচনার আহ্বানও জানান তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি
এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। তারেক রহমান বলেন, শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করে প্রতিহিংসাবাদ দিয়ে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ গড়তে শুরু করতে হবে আলোর প্রতিযোগিতা, ভালোর প্রতিযোগিতা। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বজন হারানোর বেদনায় আজও চোখ মোছেন বাবা মা স্ত্রী সন্তান। জুলাইয়ের দিনগুলো স্মরণ করে আজও আঁতকে ওঠেন অনেকে। সেই সঙ্গে ভয়াবহ দিনগুলোতে আর ফিরে যেতে চান না আওয়ামী সরকারের গুম খুনের শিকার পরিবারগুলো। আহত অনেকেই এখনো শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অনেকে এখনো বৈষম্যের শিকার। বিএনপি আয়োজিত শহীদ পরিবার সম্মাননা অনুষ্ঠানে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেন ভুক্তভোগীরা। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। উত্তাল জুলাইয়ে পুরো বাংলাদেশ যেন জড়ো হয়েছিল রাজপথে। স্বৈরাচারের রক্তচক্ষু আর বুলেট বোমা উপেক্ষা করে গড়ে তোলে প্রতিরোধ। হাজারো প্রাণ আর লাখো মানুষের রক্ত আর ত্যাগে আসে কাঙ্ক্ষিত বিজয়। 2 বছর 7 মাসের রোজা আদৌ আদৌ কথা বলতে পারে। মা শিখিয়েছে বাবা মারা গেছে, সেটুকুই অল্প স্বল্প বলতে পারে। তবে ভয়ে ওর মুখের শব্দগুলো স্পষ্ট হয়ে ওঠে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গেল বছরের 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যায় রোজার বাবা। মঙ্গলবার সকাল থেকেই বাংলাদেশ চীনমুট্টি সম্মেলন কেন্দ্রে ভিড় করেন জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। 19 জুলাই শহীদ হওয়া আসলামের বোন শারমিনের মতো অনেকেই এখনো ভুলতে পারেন না স্বজন হারানোর দিনগুলো। এমএস কপিতে নাম আসছে, কিন্তু আমাদের গ্র্যাজুয়েটে নাম আসেনি। এর জন্য আমরা কোনো অনুদান পাই না। আওয়ামী লীগের নেতার সামনে সে ওই বাড়ির সামনে নিহত হন, 42টা গুলি খেয়েছে। ফ্যামিলি না বিয়ে করেন, 5 আগস্টে মারা গেল, সেপ্টেম্বরের 27 তারিখ ওর বিয়ের ডেট। রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের বাবারা এখন সন্তান হারানোর বেদনার পানি মুছে ফেলেছেন। বাবার চোখের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় হৃদয়। গণ অভ্যুত্থানে আহত নাবিল ও দৃষ্টি হারানো রেদওয়ান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এখনো বৈষম্যের শিকার। অনুদান তো সরকার যেটাই পারে দিক, কিন্তু বিচারটাই আমার বড় দরকার। আমার বিচারই দরকার। আমার ছেলেকে কেন সে নিরপরাধ। 4টার সময় ছেলে গুলি খাইছে, রাত 12টা পর্যন্ত কোনো ডাক্তার আমি পাইনি। সবাই হাত পা ধরছি, আর ছেলেটা খালি চিল্লাইছে। যখন রাত 12টা বাজলো তখন ছেলেটা বলতেছে যে আব্বা আমি বাঁচবো না। আন্দোলনের 1 বছর পরও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তারপরও আহতদের দৃঢ় মনোবল প্রমাণ করে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম থেমে নেই। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদ বিলুপ করে নতুন বাংলাদেশ গড়াই ছিল জুলাই অভ্যুত্থানের মর্মবাণী। এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। এ সময় ছাত্র, রিকশা চালক, কৃষক, শ্রমিকরা যে উদ্দেশ্যে রাজপথে রক্ত দিয়েছে সে লক্ষ্য বাস্তবায়নের নতুন শপথ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ফাহিম ইউসুফের রিপোর্ট। সকল দেশবাসীকে আমার সালাম। জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠানমালা ঘোষণা করা হয়। আগামী 5 আগস্ট পর্যন্ত নিয়মিত বিরতিতে হবে এ অনুষ্ঠানমালা। জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন। উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, আর সে লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে সরকার। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল এ জুলাইয়ে তা আবারও সুসংহত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বলেন, প্রতি বছর জুলাই আগস্ট অভ্যুত্থানকে উদযাপন করা হবে, যাতে 16 বছর অপেক্ষা করে স্বৈরাচার সরাতে না হয়। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা।
এ অনুষ্ঠানমালার মাধ্যমে গত বছরের জুলাইয়ের প্রতিটি দিনকে পুনর্জীবিত করার আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এছাড়া যে লক্ষ্যে ছাত্র, রিকশাচালক, কৃষক, শ্রমিকরা শহীদ ও আহত হয়েছিল সে লক্ষ্য বাস্তবায়নে নতুন শপথ নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জুলাই গণ অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন ঘোষণা করছি। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনীর বিচার না হওয়া পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় ডিসি মোড়ে পথসভায় এই কথা বলেন তিনি। এর আগে গাইবান্ধার পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পতিত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। কেউ যদি মনে করে একটি দলকে সরিয়ে আরেকটি দল ক্ষমতায় বসবে, ছাত্র জনতা তা মেনে নেবে না। রংপুর ও গাইবান্ধা থেকে পাঠানো আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। মঙ্গলবার দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আখতার হোসেনের নেতৃত্বে জুলাই পদযাত্রায় অংশ নেন শীর্ষস্থানীয় নেতারা। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পথসভার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। পরে গাইবান্ধা শহরের শহীদ মিনার এলাকায় পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, পতিত স্বৈরাচার এখনো ভারতে বসে ষড়যন্ত্র করছে। কেউ যদি মনে করে একটি দলকে সরিয়ে আরেকটি দল ক্ষমতায় বসবে, ছাত্র জনতা তা মেনে নেবে না। নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য এক দলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণ অভ্যুত্থান করে নাই। এই নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, দখলদারিত্বের আর কোনো সুযোগ দিব না। এদিন বিকেলে শহীদ আবু সাইদ চত্বর থেকে রংপুরের পথসভা শুরু করে এনসিপি। এ সময় তারা পদযাত্রা করে রংপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করেন। পরে রংপুরের পথসভা শেষে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন বলেন, রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনীর বিচার না হওয়া পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। ততক্ষণ পর্যন্ত রংপুরের পুত্রবধূ নামক কালনাগিনী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর না করা হবে, ততক্ষণ পর্যন্ত আবু সাইদের আত্মা শান্তি পাবে না। এর আগে সকালে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পদযাত্রা শুরু করে এনসিপি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। জুলাইয়ের চেতনাকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দাবি করে মৌলিক সংস্কারের রাজনৈতিক দলের পাশাপাশি জনগণের মতামত নেওয়ার দাবি জানান নেতারা। এদিকে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। আরও জানাচ্ছেন নাইম আফসান। জুলাইয়ের প্রথম দিন থেকেই যাত্রা শুরু করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে খসড়া ইস্তেহার ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি ঘোষণা করে নবনির্বাচিত কমিটির নেতারা। তারা বলেন, জুলাই আন্দোলন কোনো একক দলের মাধ্যমে হয়নি, জুলাইকে বিভিন্নভাবে বানচালের চেষ্টা করা হচ্ছে। এই দেশের জনগণের ঐতিহাসিক যে অর্জন রয়েছে জুলাইয়ের মধ্য দিয়ে, সেটা আত্মসাৎ করে দেওয়ার, দীর্ঘদিনের আত্মসাৎ করে ফেলার যে চেষ্টা, ঘৃণ্য চেষ্টা, সেটি চলমান রয়েছে। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করে বর্তমান সরকারের কার্যক্রমকে ক্রান্তিকালীন কর্মকাণ্ড হিসেবেও ঘোষণা দিতে হবে। মৌলিক সংস্কারে শুধু রাজনৈতিক দল নয়, জনগণের মতামত নেওয়ারও দাবিও জানান নেতারা। এক দফার ঘোষণায় এই শহীদ মিনার থেকে গিয়েছে এবং শহীদ এবং আহতদের রক্তের বিনিময়ে যেহেতু নতুন গভর্নমেন্ট রচিত হয়েছে, যারা তখন মাজলুম ছিল তারা এখন যেহেতু হলো গিয়া ক্ষমতার দোরগোড়া চলে এসেছে, তাদেরকে বলবো শহীদের রক্তের সাথে এই অমর্যাদাটা আপনারা করবেন না। এদিকে ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী শেখ হাসিনার বিচার এবং জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত মার্চ ফর জুলাই রিভাইভস কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য। এ সময় জুলাই বিপ্লবকে সাংবিধানিক স্বীকৃতি, গণতন্ত্র, নাগরিক অধিকার এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠায় জনগণের সক্রিয় অংশগ্রহণের নিশ্চিতের দাবিও জানান তারা। জুলাই ঘোষণাপত্রের নামে যদি একটা নামকাওয়াস্তে ঘোষণা দিয়ে ছেলে ভুলানোর চেষ্টা করা হয়, এই ধরনের তামাশা ছাত্র জনতা মেনে নেবেন না। পদযাত্রা শেষে 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এখন তার দায়িত্বশীল জায়গায় থেকে। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।
সংস্কারবিহীন নির্বাচন জামায়াতে ইসলামী গ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আগামী নির্বাচন প্রত্যাশা অনুযায়ী না হলে ফের রাস্তায় নামবে মানুষ। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য আয়োজিত দোয়া অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি। ডক্টর তাহের বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান না হওয়ায় অনেকে জুলাইয়ের সফলতা নিয়ে শঙ্কিত। তবে জুলাই ব্যর্থ হয়েছে এটা বলার সময় আসেনি। জুলাই বিপ্লব নানা আদেশে রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে এনেছে উল্লেখ করে তিনি বলেন, স্বৈরাচারকে বিদায় করে মানুষকে মুক্ত করাই জুলাই আন্দোলনের সফলতা। আগামী নির্বাচনে কে ক্ষমতায় যাবে এটা কি নির্ধারিত হয়েছে? তাহলে যারা এটা বলতে চান যে আমরাই যাব, তাহলে বোঝা গেল ওরা হাসিনা মার্কার একটা নির্বাচন করার চিন্তা করতেছে। দেখছেন সংবাদ সকাল। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে ৭ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে সব হত্যার নির্দেশদাতা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপিকে সহযোগী দেখিয়ে 5টি অভিযোগ আনা হয়। পরে আসামি পক্ষের আইনজীবী জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বছরে পেরুল মঙ্গলবার, যা কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। প্রাণ হারায় প্রায় 1400 ছাত্র জনতা, আহত হয় কয়েক হাজার। অভ্যুত্থানের বছর পূর্তির দিনে শুরু হলো হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠনের শুনানি। মামলার মূল আসামি হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইনজীবী চৌধুরী আব্দুল আল মামুন, যা সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে শুনানিতে 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেয়া থেকে জুলাই গণহত্যার ষড়যন্ত্রকারী, উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, হাসিনার নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব পালন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন। যে 5টা চার্জ আমরা এখানে ডেসক্রাইব করেছি, অ্যাপারেন্টলি ইট ওয়াজ ওয়াইড স্প্রেড, কারণ হিউজ নাম্বার অফ ভিকটিম হ্যাজ বিন ভিকটিমাইজড। সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। লিথাল ওয়েপনের ব্যবহারের নির্দেশ এসেছে, সারা বাংলাদেশের সর্বত্র তারা একই পদ্ধতিতে লিথাল ওয়েপন ব্যবহার করেছে। এদিন আদালতে পলাতক হাসিনা ও কামালের ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী আমির হোসেন মামলার প্রস্তুতির জন্য আদালতের সময় প্রার্থনা করলে ট্রাইব্যুনাল 7 জুলাই দিন ধার্য করেন। পরে তিনি গণমাধ্যমকে জানান, হাসিনা ও কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক হয়নি, চাইবেন অব্যাহতি। আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই। এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি, আর আসামির মধ্যে গ্রেফতার করা হয়েছে 73 জনকে, এখনো পলাতক 132 জন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। প্রহসনে নির্বাচন আয়োজনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। জবানবন্দিতে তিনি বলেন, 2018 সালে তার অধীনে আয়োজিত জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। মঙ্গলবার বিকালে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই স্বীকারোক্তি দেন তিনি। এর আগে 22 জুন উত্তরার নিজ বাসভবনে একদল জনতার হামলা শিকার হন KM নুরুল হুদা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরদিন আদালত তাকে 4 দিনের রিমান্ডে পাঠান। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন ধরে পুরো দমে প্রস্তুতি নিচ্ছে কমিশন, জানালেন সিইসি AM নাসিরউদ্দিন। বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ভোটের তারিখ ও সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে নির্বাচনী বাজেট বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ।
আরও জানাচ্ছেন শিউলি রায়। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। মূলত একটা সৌজন্য সাক্ষাৎ। প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। এই সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসির প্রস্তুতি জানতে চেয়েছে প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন, আমাদের জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে চেয়েছেন। সিএসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের দিনক্ষণ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সরকার যখনই বলবে তখনই নির্বাচনের জন্য প্রস্তুত ইসি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি। দেশের রাজনীতিবিদরা সমঝোতায় পৌঁছলে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলেও আশাবাদ জানান সিএসি। আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই লোক, দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায়। দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং সব কিছু সুরাহা হয়ে যাবে। আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে। এদিকে নির্বাচনী বাজেট বরাদ্দের ক্ষেত্রে কার্পণ্য করা হবে না বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনীতে অর্থ যা দেওয়া সেটা কোনো আমরা কার্পণ্য করব না। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় অভিযুক্তদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন। এমন দাবি করে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও এই মামলার পরিসমাপ্তি ঘটানো হয়। গেল জানুয়ারিতে পুনরায় শুরু হওয়া অনুসন্ধানে পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগের বিষয়ে করা মামলা নিষ্পত্তির দীর্ঘ এক যুগ পর গেল জানুয়ারিতে পুনরায় অনুসন্ধানে সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। জানা যায় 2012 সালে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের জেরে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি ঘোষণা করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পট পরিবর্তনের পর ফের অনুসন্ধানে নামে পুনর্গঠিত কমিশন। এতে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের দুর্নীতি অনিয়মের নানা নথিপত্র পায় দুদক। সংস্থাটির চেয়ারম্যানের দাবি, দুর্নীতির বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে। ম্যান্ডেটরি কিছু সাক্ষাৎ এবং অন্যান্য তথ্য গ্রহণ করে আমাদের পুরোপুরিভাবে বিষয়টা উদ্ঘাটন করা দরকার ছিল, সেটা আমরা করিনি। তো ফলশ্রুতিতে আমরা মনে করি যে আগের যে প্রতিবেদন বাধ্য হয়ে হোক আর যেভাবে হোক যে প্রতিবেদন দাখিল করা হয়েছে সেটি ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তা একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করবেন এবং মামলাটি পুনরুজ্জীবিত হবে। এই মামলার আসামিদের অব্যাহতির পিছনে তৎকালীন কমিশনের দায় আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান চেয়ারম্যান। বলেন, নতুন তদন্তে অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আমরা চেষ্টা করব যদি কমিশনের হাতে কোনো ভ্রান্তি, ত্রুটি, ব্যত্যয় ঘটে থাকে সেটাকে শনাক্ত করতে। এদিকে এনবিআরের সদস্য লুৎফুল আজিম সহ আরও 5 জন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব লুৎফুল আজিম, সদস্য জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক সিআইসি জাতীয় রাজস্ব বোর্ড; জনাব মোহাম্মদ শিহাবুল ইসলাম, উপকর কমিশনার কর অঞ্চল 16 ঢাকা; এবং জনাব মোহাম্মদ তারেক হাসান, যুগ্ম কমিশনার জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক তথ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই নিয়ে এনবিআরের 11 জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। পদ্মার আগ্রাসী রূপে প্রতিনিয়তই বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। চরম আতঙ্কে আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। সে সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন প্রতিরোধে দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট।
গত এক সপ্তাহ ধরে পানি বাড়ার সাথে সাথে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের 6 কিলোমিটার এলাকায় পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রতিনিয়তই নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা। শেষ সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদীপাড়ের মানুষ। মাঠা জমি জায়গা তো সবই ভাঙি চলে গিয়েছে। এখন যেটুক আছে বাড়ির আছে ওই বাড়িটুকু তখন ভাঙি চলে যায়। তখন ধন সকলি বেটা সকলি কোন জায়গায় দেয় নুকাবো মাথা দেবো এখন আমরা। 7-8 হাজার মানুষের বসবাস এই 5-7টা গ্রামের। এই গ্রামের মানুষ যদি আপাতত এই আগামী 7 দিনের ভিতরে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করতে হবে। আমি সব তো চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে। এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। কৃষি প্রধান এই অঞ্চলের অধিকাংশ ফসলি জমি বিলীন হয়েছে নদীগর্ভে। ভিটে বাড়িও পড়েছে পদ্মার আগ্রাসনের মুখে। শেষ সম্বলটুকু বাঁচাতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। তাই নদী ভাঙন রোধে সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। যে জমি জায়গা ছিল সব নদীগর্ভে চলে গেছে, এখন ভিটেটুকু আসছে। সে ভিটেটুকুর আশায় টিকায় রাখার জন্য এ সরকারকে আমরা বর্তমান সরকারকে বলছি যে আপনার আকুল আবেদন, আপনি আমাদের দিকে একটু চান। আমাদের আবাদি জমি তো সব ভেঙে গেছে, এখন শুধু বাড়িটুকু আছে। তো যদি 1 সপ্তাহের ভিতরে যদি এই বাধার ব্যবস্থা না করে, জিও ব্যাগ যদি না দেয়, ইউনো মহোদয় ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন তারা। অনুমতি পেলেই শুরু হবে কাজ। স্থানগুলো ইতিপূর্বে চিহ্নিত করছি এবং এই বিষয়ে আমরা জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে আমরা আসলে পত্র প্রেরণ করছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই কাজগুলো বাস্তবায়ন করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে সমস্ত প্রকার প্রসিডিউর মেনটেন করে আমরা 1 বা 2 দিনের মধ্যে কাজ শুরু করতে পারব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুতই পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদীপাড়ের মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। 24 ঘন্টা বিতর্কের পর যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটের অনুমোদন পেয়েছে কর ও ব্যয় সংক্রান্ত ট্রাম্পের বহুল কাঙ্ক্ষিত ডোমেস্টিক বিল। মঙ্গলবার বিলটির পক্ষে ভোট টানতে বেশ চাপের মুখে পড়ে রিপাবলিকান আইন প্রণেতাদের। ডেমোক্রেটদের সঙ্গে 2 রিপাবলিকান আইন প্রণেতার ভোট যুক্ত হলে তৈরি হয় অস্থিরতা। বিলের পক্ষে বিপক্ষে সমান 50 ভোট পড়ায় নিজেদের টাই ব্রেকিং ভোট দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এতেই বিলটি পাশ করতে বাধ্য হয় উচ্চকক্ষ। এবার খেলার খবর। কলম্বোয় 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বুধবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টেস্টের ব্যর্থতা ভুলে সাদা বলের নতুন চ্যালেঞ্জের সামনে টাইগাররা। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনে জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। অন্যদিকে লঙ্কানরা চায় টেস্টের ভালো পারফরমেন্স ওয়ানডেতেও ধরে রাখতে। বাংলাদেশ সময় বিকেল 3টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। কলম্বোয় টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে এবার নতুন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের 50 ওভারের চ্যালেঞ্জ সামলাতে হবে টিম টাইগার্সকে। প্রায় 18 বছর পর পরিপূর্ণ পঞ্চপাণ্ডব ছাড়াই ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই কলম্বোতে টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। ফরম্যাট বদলের সাথে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজেরও নতুন চ্যালেঞ্জ। নিয়মিত অধিনায়ক হিসাবে তার অধীনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। এই ফরম্যাটে বাংলাদেশ বেশ ভালো দল ছিল, তবে বর্তমানে বাংলাদেশের অবস্থান বেশ নাজুক। র্যাঙ্কিংয়ে আবারও আগের মতো 10 নম্বরে নেমে গেছে। লঙ্কানদের বিপক্ষেও তাই কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। বিশেষ করে ব্যাটারদের অবস্থা ছিল করুণ। টপ অর্ডারে কেউই নিয়মিত রান পাননি। 2 ম্যাচ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে খালি হাতে ফিরেছিল বাংলাদেশ। শান্ত হৃদয় তানজিদদের জন্য থাকবে বাড়তি চ্যালেঞ্জ। বোলাররা কিছুটা নিয়ন্ত্রিত বোলিংয়ে আশা দেখাচ্ছেন। পেস বিভাগে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানের পাশাপাশি স্পিন বিভাগে রিশাদ হোসাইন, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম আশা দেখাচ্ছেন দলকে। ব্যাটাররা ঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশ ভালো কিছুর আশা করতে পারে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে বুধবার মাঠে নামবে বাংলাদেশ। নারী দলের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার। দুই দলই প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে। বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিকদের হারিয়ে গ্রুপের শীর্ষস্থানে উঠতে। অন্যদিকে মায়ানমার চাইবে বাংলাদেশকে হারিয়ে শীর্ষস্থান ধরে রাখতে। বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হবে ম্যাচটি। রিফাত আঞ্জুমের রিপোর্ট। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। সি গ্রুপে এবার তাদের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার। ম্যাচটি বাংলাদেশ নারী দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দল জায়গা পাবে মূল পর্বে। প্রথম ম্যাচে র্যাঙ্কিংয়ে 36 ধাপে এগিয়ে থাকা বাহরাইনকে 7-0 গোলে বিধ্বস্ত করেছিল তহুরার দল। মায়ানমারও তাদের প্রথম ম্যাচে তুর্কিমিনিস্তানকে 8-0 গোলে হারিয়ে শীর্ষে রয়েছে। ফলে এই ম্যাচ জিতলে শীর্ষস্থানে উঠে আসবে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে দাপুটের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তহুরা, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডাদের। মায়ানমারের বিপক্ষেও এই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। এগেইনস্টে কিভাবে খেলবো, কোচ যেভাবে চেয়েছে মেয়েরা ওইভাবে করার চেষ্টা করেছে এবং ভালো করেছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশা করছি মেয়েরা আমাদের হতাশ করবে না ইনশাআল্লাহ। দলের মিডফিল্ড থেকে ফরওয়ার্ড সবাই বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। মায়ানমারকে হারিয়ে মূল পর্বে খেলা কাজটা সহজ করতেই মাঠে নামবেন তারা। আশা করছি একটা ভালো গেম হবে, আর আপনার দেশবাসীর কাছে চাওয়া থাকবে সেটা হচ্ছে আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন। আমরা খুব ভালো ট্রেনিং করতেছি, আমাদের কোচে যেভাবে মাঠে ইনফরমেশন দিতেছে আমরা সেটাই করার চেষ্টা করতেছি। চাওয়া পূরণের কাজটা বেশ কঠিন করে তুলতে পারে মিয়ানমারের আক্রমণ ভাগ। তুর্কমেনিস্তানের জালে হ্যাট্রিক করেছিলেন উইন, জোড়া গোল করেছিলেন খিন মোমোতুন। বাহরাইন ম্যাচে পোস্টে অলস সময় কাটানো রূপনা চাকমাকে মুখোমুখি হতে হবে কঠিন পরীক্ষার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।